স্লোগানে রাতভর উত্তাল শাহবাগ, দাবি একটাই, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার। মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা রাষ্ট্রপ্রধান। মোহাম্মদ ইউনূস একটা বিশাল প্লাস পয়েন্ট বানাতে চাইছে। অবশেষে ফাঁস হলো আসল সত্য, যার নির্দেশে ওসমান হাদির বন্ধু জাবেরকে সরাসরি গুলি করল পুলিশ। একদিকে স্বৈর শাসনের ধ্বংসস্তূপ, অন্যদিকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা। তিনি শুধু একজন অর্থনীতিবিদ হিসেবে আসেনি, এসেছিলেন বাংলাদেশের হারানো সম্মান আর মেরুদণ্ড ফিরিয়ে দিতে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর যে ভয়ানক হামলার ঘটনা ঘটেছে, যেটা নজিরবিহীন, অপ্রত্যাশিত এবং হিসাব নিকাশ মিলছে না। কাজেই নির্বাচন আগে রাজনীতির হিসাব নিকাশ যদি প্রকৃতি পাল্টে যায়। শহীদ শরীফ ওসমান হাদির বিচারের যে দীর্ঘসূত্রিতা ছিল, বিচারের ব্যাপারে গভর্নমেন্টের দিক থেকে নীরব সর্বাত্মক রেসপন্স পায় না। সেদিক থেকে আজকের ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে তীব্র এবং ভয়ঙ্করভাবে যে আক্রমণ করেছে পুলিশ, সেটির নিন্দা আমরা রাষ্ট্রপক্ষ থেকে জানিয়েছি। একটু আগে শাহবাগে আবারও আক্রমণ করেছে, সেটার নিন্দা জানাচ্ছি। খানকির বলা হাদির লাশ তোর থেকে বুঝে নিতাম, হাদির লাশ তোর থেকে বুঝে নিবো। যদি বুঝে না নিতে পারি তাহলে তোর হইলে লাশ বানাবো। হাদির লাশ তুই বুঝাই দিবি। খানকির বলা তোর যে জায়গা থামো, তোর থেকে হাদির লাশ বুঝে নিবো, তুই হাদির লাশ বুঝাই দিবি। আর না হয় তোরে বুঝাই দেবো লাশ কোনটারে কয়। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে একটি দুঃখজনক সংবাদ দিতে বসেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন। দর্শক, আবারও সেই জুলাইয়ের দৃশ্য দেখলো বাংলাদেশের জনগণ। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যখন তারা আন্দোলনে নামে, তখনই কিন্তু তাদের উপর অতর্কিতভাবে পুলিশ প্রশাসন বা সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে তাদের উপর অ্যাকশন শুরু করে। প্রিয় দর্শক, অনেকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পুলিশের পোশাক পরিবর্তন করতে চেয়েছিলেন বা পুলিশের পোশাক পরিবর্তন করলেন, তখন কিন্তু গুঞ্জন সৃষ্টি হয়েছিল পুলিশের পোশাক পরিবর্তন না করে পুলিশের মন মানসিকতা যদি পরিবর্তন করে তাহলেই সম্ভব বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে। প্রিয় দর্শক, ঠিক সেরকমই কিন্তু একটি মর্মান্তিক বা দুর্ঘটনা ঘটে গেল। সেই পুলিশের পোশাক পরিবর্তন করেও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সময় যেরকম পুলিশ প্রশাসন সাধারণ জনগণের সাথে আচার ব্যবহার করত, ঠিক কিন্তু গতকালকেও এরকমটি করেছে। প্রিয় দর্শক, তাহলে পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করে কি লাভটি হলো, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরো যে ভিডিওর বাকি অংশগুলো ভিডিওর শুরুতে দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যখন 2024 সালের আগস্টে দায়িত্ব নেন, তখন দেশটা ছিল একটা আগ্নেয়গিরির মতো। একদিকে স্বৈর শাসনের ধ্বংসস্তূপ, অন্যদিকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা। তিনি শুধু একজন অর্থনীতিবিদ হিসেবে আসেননি, এসেছিলেন বাংলাদেশের হারানো সম্মান আর মেরুদণ্ড ফিরিয়ে দিতে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদের চোরাবালি থেকে বাংলাদেশকে বের করে এনেছিলেন ডক্টর ইউনূস। সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালানোর যে সাহস তিনি দেখিয়েছেন, তা গত 1.5 দশকে বিরল ছিল। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছ থেকে বাংলাদেশ কি পেল আর কি পেল না, তার হিসেব মেলানোর সময় এখন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সেই চরম অস্থির সময়ে এমন একজনকে দরকার ছিল যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। বিশেষ করে পোশাক রপ্তানি ও বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। ইউনূস প্রথমে ইতস্তত করলেও পরিস্থিতির চাপে এবং নৈতিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিতে রাজি হন। দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ইউনূসের সামনে মূল চ্যালেঞ্জ ছিল একটি বিধ্বস্ত রাষ্ট্রকে স্থিতিশীল করা, জুলাই আগস্টের দমন পীড়নের বিচার করা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনা। ডক্টর ইউনূস চেয়েছিলেন সিস্টেমটা গোড়া থেকে সংস্কার করতে। কিন্তু বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা ছিল। বিশেষ করে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকা বিএনপির মূল লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব একটা নির্বাচন। ইউনূস যখন পুলিশ, বিচার বিভাগ বা সংবিধান সংস্কারের কথা বলছিলেন, তখন কয়েকটি রাজনৈতিক দল মনে করছিল এসব করে নির্বাচন দেরি করা হচ্ছে। এই যে সংস্কার বনাম নির্বাচন দ্বন্দ্ব, এটা ইউনূসকে মুক্তভাবে কাজ করতে দেয়নি। সেসব দল তাকে পূর্ণ সময় দিতে চায়নি, কারণ তাদের ভয় ছিল ইউনূস বেশি দিন থাকলে তাদের রাজনৈতিক একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়তে পারে। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা রকম দাবি নিয়ে রাস্তায় নামে। এটা ছিল ইউনূস সরকারের জন্য এক বিশাল মাথা ব্যথা। গত 15 বছরে জমানো ক্ষোভ মানুষ অল্প সময় মেটাতে চেয়েছিল। সচিবালয় ঘেরাও থেকে শুরু করে ছোটখাটো দাবি নিয়ে আন্দোলন, সবই তার উপর এসে পড়েছিল। একজন মানুষ রাষ্ট্র সংস্কার করবেন নাকি প্রতিদিনের এই বিশৃঙ্খলা সামলাবেন, এই প্রেশার গ্রুপগুলো তাকে বড় পলিসি লেভেলে মনোযোগ দিতে বাধা দিয়েছে। হাসিনা সরকারের 15 বছরে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দলীয়করণ হয়েছিল, তা তো একদিনে মোছা সম্ভব নয়। ইউনূস যখন কোনো আদেশ দিতেন, আমলাতন্ত্রের একটা বড় অংশ সেটা ভেতরে ভেতরে বাধা দিত বা ফাইল আটকে রাখতো, যেটাকে আমরা ডিপ স্টেট বলি। ফলে তিনি অনেক ভালো উদ্যোগ নিলেও সেগুলি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হতে হতে খেই হারিয়ে ফেলতো। অর্থাৎ ড্রাইভিং সিটে ইউনূস থাকলেও ইঞ্জিনের ভেতরে অনেক কলকবজা ছিল পুরনো আমলের। ইউনূস ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিলেন। এটা করতে গিয়ে অনেক আন্তর্জাতিকভাবে অনেক লবিং এর মোকাবেলা করতে হয়েছে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে স্বাধীন কূটনীতি চর্চা করাটা সহজ ছিল না। এর ফলে দেশের ভেতরেও কিছু গোষ্ঠী যারা এখনো পুরনো জমানার সুবিধাভোগী, তাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে তাকে প্রচুর শক্তি ক্ষয় করতে হয়েছে, যা হয়তো অন্য গঠনমূলক কাজে ব্যয় করা যেত। ইউনূস যখন আসেন তখন রিজার্ভের অবস্থা ছিল করুণ, দ্রব্যমূল্য ছিল আকাশচুম্বী। সাধারণ মানুষ চায়
দ্রুত ফলাফল। আজ ডক্টর ইউনূস এলেন, কাল কেন বাজারে দাম কমলো না? এই যে তাৎক্ষণিক ফলাফলের চাপ, এটা তাকে অনেক সময় দীর্ঘমেয়াদী সংস্কারের চেয়ে শর্ট টার্ম ফায়ার ফাইটিং এ বেশি ব্যস্ত রেখেছে। ডক্টর ইউনূস ছিলেন একজন গ্লোবাল আইকন। তার যে কানেক্টিভিটি, সেটা ব্যবহার করে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আনতে পারত, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হলো না। রাজনৈতিক দলগুলির অসহযোগিতা আর সাধারণ মানুষের অতি আবেগ তাকে একটি সীমাবদ্ধতার বৃত্তে আটকে রেখেছিল। গল্পের সেই কানার দেশের মতোই অবস্থা, যেখানে চোখের জ্যোতি থাকা মানুষটিকে সবাই পাগল মনে করে। ইউনূস বাংলাদেশকে একটা স্বচ্ছ আয়না দেখাতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সমাজ আর রাজনীতি সেই আয়নায় নিজেদের কুৎসিত রূপ দেখতে ভয় পাচ্ছিল। ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। হাসিনা আমলের গুমের ঘটনাগুলো তদন্তে কমিশন গঠন করা হয়েছে, যারা প্রায় 1913টি অভিযোগ নথিভুক্ত করেছে। আয়নাঘরের মতো গোপন বন্দিশালাগুলোর অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশের সাবেক অনেক প্রভাবশালী কর্মকর্তাকে কাঠ গড়ায় তুলেছেন ডক্টর ইউনূস। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করতে এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করতে শক্তিশালী কমিশন গঠন করা হয়েছে। নেওয়া হয়েছে একটি স্বচ্ছ ও জালিয়াতি মুক্ত ভোটার তালিকা এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ। স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানোর প্রস্তাবনাও তৈরি করা হয়েছে। সব মিলে তিনি চেয়েছিলেন ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা ভেঙে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাতে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর হয়তো নতুন সরকার আসবে, কিন্তু অধ্যাপক ইউনূস যে সংস্কারের বীজ বুনে দিয়ে গেলেন, পরবর্তী সরকার যদি সেটা যত্ন না করে, তবে আবার সেই পুরনো অন্ধকারই ফিরে যাবে বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর যে ভয়ানক হামলার ঘটনা ঘটেছে, যেটা নজিরবিহীন, অপ্রত্যাশিত এবং হিসাব নিকাশ মিলছে না। কাজেই নির্বাচন আগে রাজনীতির হিসাব নিকাশ গতি প্রকৃতি পাল্টে গিয়েছে। যে ওসমান হাদি সংগঠনের উপর, জুলাই যোদ্ধাদের উপর যারা ইউনূসকে অ্যাপয়েন্ট করেছে, সেই সরকারের পুলিশ এরকম বেধড়ক পিটাবে, নারীদের উপর হামলা করবে। যেই জুমাদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই জুমাদেরকে আজকে আহত করবে এভাবে, আওয়ামী পুলিশের মতো জঘন্য বর্বরভাবে তাদের উপর হামলা করবে। সেই আওয়ামী লীগ আমলে ভিপি নুরুল্লাহ যেরকম মার খেত, ওদেরকে পিটাতো, হসপিটালে চিকিৎসা নিতে যেত, চিকিৎসা নিয়ে এসে আবার আন্দোলন করতো, আবার মার খেত। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্বাভাবিক নয়। হ্যাঁ, যে কারণে হোক না কেন সরকার ব্যাখ্যা দিয়েছে, ডিসপার্স করার জন্য হোক আর যে করার জন্য, এইভাবে নৃশংসভাবে পেটানো জুলাই যোদ্ধাদের উপর, তাও আবার শরীফ ওসমান হাদির সংগঠনের উপর, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা বিরাট কোনো ষড়যন্ত্রের অংশ। আমি এটা নিয়ে আলোচনা করেছি। এর মাধ্যমে কেউ একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এর মাধ্যমে কেউ একটা লাশ ফেলাতে চায়, এর সাথে বিএনপি আওয়ামী লীগ জড়িত, নির্বাচন বানচাল করার সুযোগ করতে চায়। ওরা চায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসুক, আর স্বাভাবিকভাবে আমরাও চাইবো এ ধরনের ঘটনার প্রতিবাদে মানুষ রাজপথে নেমে আসুক আর নির্বাচনটা বানচাল হোক। ওদিকে বিএনপিপন্থী সরকারি কর্মকর্তারা আন্দোলন করছে পে স্কেলের গেজেটের দাবিতে, অথচ তারা স্বপ্ন দেখে যে 12 তারিখ বিএনপি ক্ষমতা থাকবে, তাহলে তারা কেন এটা করছে? এখানে বিএনপি ফেসে যাচ্ছে কিভাবে? দেখেন, জুমার উপর হামলা করা হয়েছে, ইনকিলাব মঞ্চের জাবিরের উপর হামলা করা হয়েছে, আরো অনেক ইনকিলাব মঞ্চের তরুণ ছেলেরা মারাত্মকভাবে আহত হয়েছে। কিন্তু সে আহতদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ছাত্রদল সহ বিএনপি অ্যাক্টিভিস্টরা। তারা জুমার একটা ছবি নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করছে বিএনপি লোকজন। দেখে অনেকে বিশ্বাস করতে পারেন যে এটা বিএনপি অ্যাক্টিভিস্ট, অনেকে ভেবেছে এটা আওয়ামী লীগ, কিন্তু না, প্রোফাইলের মধ্যে ঢুকে দেখে এটা বিএনপি। তো এই যে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, এটা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা স্বেচ্ছায় করে তা না। তারেক রহমানের সুপারভিশন আছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা তারেক রহমান নির্দেশনা দেন, তার আলোকেই তারা এই কাজটা করে। বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত হচ্ছে যে ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কারণ শরীফ ওসমান হাদি বিএনপির শত্রু। ওসমান হাদির হত্যার সাথে মির্জা আব্বাসের সম্পৃক্ততা ধারণা করা হয়, এটা পুরনো কথা। বিএনপির সম্পৃক্ততা শুরুতেই ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হওয়ার পর সাথে সাথে যখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওই অবস্থায় বিএনপিকে ইনকিলাব মঞ্চের ছেলেরা গালাগালি করেছে এবং মির্জা আব্বাস অপমান করে বের করে দিয়েছে। এই পরিস্থিতিতে আবার ইনকিলাব মঞ্চ কি, ওসমান হাদি কি, এটা চিনেন না মির্জা ফখরুল। এই পরিস্থিতিতে এমনিতেই ইনকিলাব মঞ্চ, ওসমান হাদি এরা বিএনপির শত্রু। সেই বিএনপির শত্রুদেরকে আচ্ছা মতো পিটিয়েছে পুলিশ, তাও আবার ইউনূসের পুলিশ। বিএনপি উদযাপন করছে, বিষয়টা সেলিব্রেট করছে, তারা খুশি আর খুশি, এবং এই খুশি তারা অনলাইনে প্রচার করছে। এটা থেকে কি বোঝা যায়? যে ইনকিলাব মঞ্চকে শায়েস্তা করলে বিএনপি খুশি হয়, বিএনপি চায় যে এদেরকে পেটানো হোক। এই জায়গায় বিএনপি ফেসে গেছে, যে বিএনপি এটাকে সেলিব্রেট করছে। শুধু এখানে না, দেখেন, ফেসে যাওয়া বলতে এই হামলায় বিএনপি সম্মতি আছে শুধু এটা না, এবং আমি বিশ্বাস করছি বিএনপি পন্থী পুলিশরা অতি উৎসাহী হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশের মধ্যে বিএনপি পন্থীরা নানান অঘটন ঘটানোর চেষ্টা করছে, পক্ষপাত করার চেষ্টা করছে, এটা তাদের কোনো কারসাজি হতে পারে, নম্বর 1। দ্বিতীয় হচ্ছে বিএনপি আসল ফাঁসানোটা ফাঁসবে, আসল ধরাটা খাবে ভোটের মাঠে। কারণ ওসমান হাদির সংগঠনের উপর বা এই জুলাই যোদ্ধাদের উপর, নারীদের উপর নৃশংস হামলা বিএনপি সমর্থক, অর্থাৎ ভোট বিএনপিকে জনগণ পেছন থেকে দিবে। এমনিতেই জেনজি বিএনপিকে দেখতে পারে না। আবার বিএনপি সেই শেখ সেলিমের বেআইনাকে বিএনপি সাবেক মন্ত্রী, ওই যে খাম্বা তত্ত্বের মূল জনক যিনি, তারেক রহমানকে যিনি খাম্বা বানিয়েছেন, ইকবাল হাসান টুকু, এই টুকু বলছেন যে মার্শাল ল ছাড়া তো দেশ চালানো যাবে না। জেনজিদেরকে কটাক্ষ করে বলেছেন যে এরা তো কথাই রাস্তায় নামবে, এদেরকে সোজা করতে হলে সেনাবাহিনী এদেরকে পিটি হাত পা ভেঙে দিবে। ওই যে ইনকিলাব মঞ্চের লোকজনকে যেরকম পিটি একদম তছনছ করে দিয়েছে। মানে আমি ভিডিওগুলো দেখলাম, আমার স্ত্রী আমাকে দেখালো যে এটা কোন পুলিশ মানুষের সাথে আচরণ করতে পারে? ওখানে কারা গেছে? এটা তো আওয়ামী লীগ না, ও নিষিদ্ধ সংগঠন, ইনকিলাব মঞ্চ। ওরা একটা যৌক্তিক দাবি নিয়ে গেছে, তাদেরকে ডিসপাস করতে এরকম অমানবিক, ক্রুয়েল, এরকম ব্রুটাল হওয়া দরকার? এটা কোনো হিসাব নিকাশে মিলে না। এটা কেন? আমি বারবার এটা খোঁজার চেষ্টা করছি, আমার স্ত্রী বারবার প্রশ্ন করছে যে এটা স্বাভাবিক নয়। সে আমাকে আমার বিশ্লেষণে সহায়তা করেন যে এটা কেন, তুমি এটার মোটিভ খুঁজে বের করো। যে স্বাভাবিক ডিসপাস করার প্রয়োজন হতে পারে, যেহেতু যমুনা ওখানে সবার বেশ নিষিদ্ধ, কিন্তু যাদেরকে ডিসপাস করছে দেয়ার ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদি সংগঠন, তাদেরকে ডিসপাস করতে এই টাইপের বর্বর আচরণ কেন করতে হবে? এটি হচ্ছে বিএনপির কাছে, এবং বিএনপির লোকজন যেহেতু এটা উদযাপন করছে, বিএনপি পন্থী পুলিশরা এই অমানবিক আচরণ করছে, যার ফলে তরুণরা এটা মনে রাখবে। আমরাও জাতিকে জানিয়ে দেখেছি, এবং জেনজি তো দেখেছি, জেনজি ফেসবুকে আমাদের চিঠি একটি, আমরা তো রাত 11:30টার পর ঘুমিয়ে পড়ি,
কিন্তু জেনজি রাত্রিদের সময় ফেসবুকে দেখে যে কি করে, তারা আমাদের চেয়ে বেশি জানে। অর্থাৎ বিএনপির যেই গুণ উল্লাস ঝুমার উপর হামলায়, আব্দুল্লাহ জাবির উপর হামলায়, এটা তারা দেখেছে। তো অতএব নির্বাচন আগে বিএনপি আটটা ধরা খাচ্ছে আমার মনে হয়, এবং রাজনীতির হিসাব নিকাশ ভোটের সমীকরণ পাল্টে যাবে। এবং এই ঘটনা জামাত পারফেক্টলি রাজনীতি করছে, বিএনপি যেখানে ট্রল করছে, বিএনপি যেখানে খুশি হচ্ছে, জামাত সেখানে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সাদিক ক্যাম এটা স্পষ্ট কথা বলেছে যে ওসমান হাদির হত্যাকারী নির্দেশদাতাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। জামাতের বিবৃতি দেখেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য আব্দুল্লাহ জাবির বিরুদ্ধে এবং শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ নিন্দা জানিয়েছে জামাত ইসলামী। দলের সভাপতি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি এই নিন্দার কথা বলেছেন। বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রারত নেতাকর্মীদের উপর পুলিশি দমন পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি গণতান্ত্রিক রাষ্ট্র বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এখন ওইখানে যমুনা তারা দাবিটা নিয়ে ইউনুসের কাছে যেতে বৈঠক করতে চাইছে, বেশি কিছু না, এবার পেটানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বিএনপি এটাকে সেলিব্রেট করছে। এবং এটাকে যদি সুষ্ঠু তদন্ত করা, দেখবেন যে বিএনপি পুলিশরাই এই অতি উৎসাহী আচরণ করছে। নইলে এইভাবে বুক কাঁপতো ওদের গায়ে হাত দেওয়ার আগে, ওরা আইন লঙ্ঘন করলে ওদের গায়ে হাত দেওয়ার আগে বুক কাঁপবে, কিন্তু না, ওদেরকে পিটিয়ে মজা পায়। পুলিশের একটা বুনো উল্লাস আমরা দেখেছি। অতএব ভোটের পরে এই ঘটনায় বিএনপি আরেকটা ধরা খেতে যাচ্ছে। স্লোগানে রাতভর উত্তাল শাহবাগ, দাবি একটাই, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার, যেখানে প্রচন্ড শীত উপেক্ষা করে শামিল হন নারী, শিশু সহ সর্বস্তরের মানুষ। ইনকিলাব মঞ্চের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া বিক্ষোভে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ জনসমুদ্রের রূপ নেয়, সেখানে সারা রাত অবস্থান নেন বিক্ষোভকারীরা। রাতভর হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন অবস্থানকারীরা। কেউ গান হাদিকে নিয়ে বিপ্লবী গান, কেউ আবার করেন কবিতা আবৃত্তি। একমাত্র আইএফএল প্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, পাইপের বস না কিনলে লস। আন্দোলনকারীরা ওসমান হাদির হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবির পাশাপাশি হাদির জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বানও জানান। এই ধরনের জিনিসগুলি যাতে সামনে না হয়, এভাবেই তো আমরা সেফটি ইনশিওর করা হবে। প্রত্যেকটা মানুষকে তো আর বডিগার্ড দিয়ে ঘোরানো যাবে না, সবাইকে আর্মও দেওয়া যাবে না। তো এই দিক থেকে ল এনফোর্সমেন্টের মাধ্যমে নিশ্চিত করতে পারবে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একেবারেই কাজ করছেন না, তিনি চেয়ারে বসে শুধু অপেক্ষা করছেন কিভাবে একটা আসামি পালিয়ে যায়। আমরা হয়তো আর পাবো না হাদি ভাইয়ের মতন, হাদি ভাই আমাদের মাঝে থাকবে। এই হাদি কয়েক শতক পর জন্ম হয়। আসলে আমরা জানতে চাই হাদি ভাইয়ের ঘাতকরা কোথায় আছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে হাদি ভাইয়ের যে দুজন খুন করছে, শুধু এটার সাথে তারা জড়িত না, এর পিছনে বিশাল একটা চক্র জড়িত। এই দেশের এস্টাবলিশমেন্ট, ভারতীয় আধিপত্যবাদ যারা এই দেশে জারি রাখতে চায়, তারা এটার সাথে জড়িত, এবং বাইরের দেশের কেউ জড়িত কিনা এগুলো আমাদেরকে উপদেষ্টা অবশ্যই জানাতে হবে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বানও জানান তিনি। হাদি ভাইকে যারা হত্যা করেছে, এই হত্যার পেছনের কুশীলব সকলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত এই রাজপথ জনতা ছাড়বে না। সরকার ব্যবস্থা না নিলে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে একটি দুঃখজনক সংবাদ দিতে বসেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, শরীফ ওসমান হাদির হত্যার আজ প্রায় 1.5 মাস হতে চলল। অর্থাৎ তাকে যেদিন গুলি করা হয়েছিল 12 তারিখ ছিল, আর কয়েকদিন পরেই 12 তারিখ, অর্থাৎ 2 মাস টোটাল গুলি করার দিন থেকে। সেই থেকে ইনকিলাব মঞ্চ তার হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন সংগ্রাম করে আসছে। বিচারের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অবশেষে আমি যখন এই ভিডিও করছি 6 ফেব্রুয়ারি, এদিন তারা যমুনার সামনে অবস্থান নেয়, যেখানে ডক্টর ইউনুসের বাসভবন। আমরা সকাল থেকেই লক্ষ্য করছিলাম পুলিশ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি, কাঁদানে গ্যাস, জল কামান, লাঠিসোঁটা নিয়ে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। কিন্তু আমরা এটি বুঝতে পেরেছিলাম, আজ করতে পেরেছিলাম। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও জাবের এই আশঙ্কা প্রকাশ করেছিল যে আমাদের চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, পুলিশের হাতে সমস্ত ধরনের অস্ত্র রয়েছে, যে অস্ত্র তারা 5 আগস্টের আগে ব্যবহার করেছিল, এগুলো নিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে। তবে যাই হোক, জীবন চলে গেলেও ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে একটি সুনির্দিষ্ট ইনফরমেশন ছাড়া আমরা এখান থেকে যাব না। আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি, সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজনকে বেধড়ক পিটিয়েছে। এর ভিতরে জুমা এবং শান্তাকে পায়ের তলায় ফেলে বুট দিয়ে পিষ্ট করেছে পাড়িয়ে পাড়িয়ে। আর সালাউদ্দিন আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে জিএস, তাকে বেধড়ক পিটিয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক কথা হচ্ছে, এখানে জাবেরকে গুলি করা হয়েছে, জাবের গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লেগেছে, সে হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আরো যেটি লক্ষ্য করলাম, রাস্তার পাশেই ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন কণ্ঠস্বর মহিউদ্দিন রনি, তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, জাস্ট প্রতিবাদ জানানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে যেভাবে পেটানো হয়েছে, পিটিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে, এমনকি একজন পুলিশ সদস্য অন্যদেরকে ঠেকাতে পারছিলেন না। তারা মনে হচ্ছিল যে যত আক্রোশ এই মহিউদ্দিন রনির উপরে, তারা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে, এমনকি ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে রাস্তার পাশ দিয়ে যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের ওই পাশে গিয়ে
রডের যে পাইপের যে বেড়া, সেই বেড়ার ওই পাশে গিয়ে তাকে সেখান থেকে খোঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মনে হচ্ছে তাদের ভিতরে এত ক্ষোভ দানা বেঁধে রয়েছে, জমা রয়েছে, যে এই ক্ষোভ হয়তো মহিউদ্দিন রনিকে আবার 5 আগস্টের আগে যেভাবে ছাত্র জনতাকে তারা বুনো উন্মাদনায় হত্যার নেশায় মত্ত হয়ে উঠেছিল, মহিউদ্দিন রনিকে যদি তারা হত্যা করতে পারে তাহলে তাদের এই আশা মিটবে। এর ভিতরে সবচেয়ে উদ্বেগজনক যেটি এবং সবচেয়ে লজ্জাকর যেটি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি, একজন পুলিশ সদস্য তিনি উপহাস করে ওসমান হাদির যারা সতীর্থ আছে, ইনকিলাব মঞ্চের যে সমস্ত সদস্য রয়েছে, হাদি হত্যার বিচারের দাবিতে যারা পথে রয়েছে, তাদেরকে পেটানোর পরে এক পুলিশ সদস্য, আমি তার ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখুন তার কলিজা কত বড়। সে বলছে, এই আয় হাদির লাশ নিয়ে যা, আয়। এই বাংলাদেশে 5 আগস্টের পরে এইরকম উপহাস দেখতে হবে? কল্পনা করা যায়? এটি ভাবা যায়? দেখুন, আর একে চিনে রাখুন, যে এই কথা বলতে পারে সে না জানি কতগুলো ছাত্রের বুকে গুলি চালিয়েছে এবং কত মায়ের কোল খালি করেছে। আবার আরেকটা পশু ওসমান হাদির সতীর্থদের পেটানোর পরে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে তার উল্লাসটা একটু দেখুন। সে, আপনারা সবাই দেখেছেন, এই যে এই ছবির এই ব্যক্তি, এই কালপ্রিট। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই পুলিশ সদস্যগুলো হঠাৎ করে কেন ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে কেন এরকম মারমুখী হয়ে উঠলেন এবং কেন এরকম বুনো উন্মাদনা নিয়ে কেন তারা ছাত্র জনতার উপরে, আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন? এর একটি কারণ আমাদের কাছে এসেছে, আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আপনাদের মনে আছে আশুলিয়ায় যে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করার পরে পুড়িয়ে, তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল পেট্রোল ঢেলে। যখন তাদের লাশ পোড়ানো হচ্ছিল তখন ওর ভিতরে একজন জীবিত ছিল। এরকম হানাদার বাহিনীর কয়েকজন সদস্যকে, এরকম অমানুষদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কালকে ফাঁসির আদেশ দিয়েছে। গতকাল যখন তাদের ফাঁসির আদেশ দিয়েছে, তাদের এই ফাঁসির আদেশ হয়তো এই পুলিশ সদস্যদের, যারা ওইটার সহযোগী যারা ছিল, তাদেরকে আরো বেশি উন্মাদ করে দিয়েছে। তারা এবার ওই ফাঁসির প্রতিশোধ নেবার জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই ফাঁসির প্রতিশোধ নেবার জন্য তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে লাঠিপেটা করেছে এবং এভাবে বুনো উন্মাদনায় তারা মেতে উঠেছে এবং এভাবে উপহাস করতে সাহস পেয়েছে যে আয় হাদির লাশ নিয়ে যা। কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বলতে পারছি না কি বলে এদেরকে ধিক্কার জানাবো, নিন্দা জানাবো, এই ভাষা মুখে আসছে না। আয় হাদির লাশ নিয়ে যা, এটা কাদের কাছে বলবো, কার কাছে বলবো? আর তাকে কে বিচার করবে? এই ইউনূস সরকার এদের বিচার করবে? করবে না, বিচার করবে না। ওসমান হাদিকে স্বয়ং রাষ্ট্র হত্যা করেছে, এই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ হত্যা করেছে, যার কারণে হত্যাকারী নির্দ্বিধায় নির্বিঘ্নে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নাকি তাকে বাংলাদেশেই কোনো একটা সুন্দর সুরম্য অট্টালিকার ভিতরে তাকে আদর যত্ন করে লালন পালন করা হচ্ছে? এটি কে বলবে? এই রাষ্ট্র তাকে গ্রেপ্তার করতে পারছে না, কোনো তথ্যও দিতে পারছে না। তাহলে বেড়া যদি ক্ষেত খায় তো সেই ক্ষেত পাহারা দেবে কে? এখন বাংলাদেশের মানুষের একমাত্র উপায়, আপনারা রাস্তায় নেমে আসুন, প্রতিবাদ করুন এবং যারা বলে যে আয় হাদির লাশ নিয়ে যা, তাদের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিন। তাছাড়া এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্র এদের বিচার করবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।